দীর্ঘদিনের বিরতির শেষে তোমাদের সাথে মুখোমুখি হচ্ছে এবং আশা করি আগামী কয়েকদিনে তোমাদের সাথে পরপর মুখোমুখি হওয়ার সৌভাগ্য ঘটবে। তোমরা জানো যে সামনে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর পার্ট 2 যেটা অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার সেগুলো রয়েছে। যদিও আমরা এখনো বুঝতে পারছি না মিসলেনিয়াস ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পেপার সেগুলো সঠিক সময়ে হবে কিনা। তা সত্ত্বেও আমরা প্রিপারেশন চালিয়ে যাচ্ছি। একটা খুব অস্থির পরিস্থিতি চারদিকে রয়েছে। সেই অস্থিরতার মধ্যে পরীক্ষা না হওয়ার অস্থিরতা, পরীক্ষা হয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি নিয়ে অস্থিরতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোর মধ্যে আমরা রয়েছি। তা সত্ত্বেও যেহেতু পরীক্ষা এসে গেছে বলে আমরা ধরে নিচ্ছি, বা যদি পরীক্ষা এসে গিয়ে নাও থাকে, প্রিপারেশন তো চালিয়ে যেতে হবে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে, ডেসক্রিপটিভের কিছু বিষয় নিয়ে, ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট, মূলত ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস পরীক্ষা ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিও পরপর দেওয়ার চেষ্টা করছি। আজকে হচ্ছে তার প্রথম ধাপ। আজকে আমরা শিখব ট্রান্সলেশনের গোড়ার কথা। একদম সহজভাবে সাধারণের সাধারণ পরীক্ষার্থীদের বোধগম্য যাতে হয় এবং তারা যাতে কানেক্ট করতে পারে বিষয়টার সাথে, রিলেট করতে পারে বিষয়টার সাথে, সেইভাবেই আমি চেষ্টা করেছি জিনিসটাকে সাজিয়ে দেওয়ার। আজকে প্রথম ধাপ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করার আজকে প্রথম ধাপ। আশা করি আগামী দিনগুলোতেও পরপর বেশ কিছু ট্রান্সলেশনের বেশ কিছু টপিক নিয়ে, ট্রান্সলেশনের বেশ কিছু খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো এবং পরবর্তীতে প্রেসি, রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। চলো দেখতে থাকো। তাহলে গোড়ার কথায় আসি। একদম প্রথমে যেটা বলবো, ভয়ের এই বিষয়টা। ট্রান্সলেশন করতে গেলে আমরা প্রথমত শুধু ট্রান্সলেশনের কথাই বলবো না, ইংরেজির যে কোনো বিষয় করতে গেলে আমরা প্রথমত ভয় পাই যে কিভাবে করব, নতুন জিনিস, একেবারে নতুন জিনিস, সেটা কিভাবে করতে হবে, কি অ্যাপ্রোচে আমরা সেটাকে ফলো করব। তার থেকেও বেশি ভয় আমরা পাই যখন চারপাশে শুনতে পাই যে ট্রান্সলেশনের মধ্যে একটা ভীষণ রকমের সাহিত্য গুণ থাকতে হবে। ট্রান্সলেশন নিজে একটা সাহিত্য, সুতরাং সেই ধরনের কোয়ালিটিস তোমার লেখার মধ্যে না থাকলে তুমি ভালো নম্বর পাবে না। এই বিষয়গুলো আমাদের আরো বেশি করে ভয় ধরিয়ে দেয়। দেখো, এখানে আমরা যখন বাংলা ইংরেজি করছি, প্রথমে এটা মাথায় রাখতে হবে যে আমরা সাহিত্য রচনা করছি না। আমরা বাংলা থেকে ইংরেজিতে বা ইংরেজি থেকে বাংলায় যখন ট্রান্সলেশন করছি, সেটা আমরা করছি একটা টাস্ক হিসাবে। কিসের টাস্ক? না, একটা চাকরির পরীক্ষা আমরা পার্টিসিপেট করছি। সেখানে আমাদের বেশ কিছু সাবজেক্টের সাথে বাংলা ইংরেজি এই দুটো ভাষায় নিজস্ব প্রকাশভঙ্গি সঠিকভাবে আমাদের মধ্যে রয়েছে কিনা, সেই বিষয়টা যাচাই করবার জন্য পরীক্ষকরা কিছু টেস্ট নিচ্ছেন। আমি তার অংশ হিসাবে ট্রান্সলেশন করছি, কোনো সাহিত্য রচনা আমি করছি না। এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। এবং এখানে যে ইনফেরিটি কমপ্লেক্স কাজ করে, যে বাদবাকিদের থেকে আমার লেখার কোয়ালিটি যদি খারাপ হয়ে যায়, আমি যদি বাকিদের মতো করতে না পারি, বা আমি যদি মানে আমার লেখা যদি মানে এখানে দুটো ভয় কাজ করে। এক হচ্ছে আমি বাকিদের মতো যদি করতে না পারি, আরেকটা হচ্ছে আমি যদি বাকিদের মতো করে ফেলি, তার থেকে যদি আরেকটু উত্তরণ না ঘটে আমার, আমি আরো বেশি নম্বর কি করে পাবো। একদম প্রথম কথা হচ্ছে এই ভয়গুলো কাটাতে হবে। একদম এই গোড়ার কথা এই কারণেই বলছি যে একদম বেসিক যে জিনিসগুলো, যেগুলো না হলে একটা ভালো ট্রান্সলেশন কখনো সম্পূর্ণ হতে পারে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এগুলোকে যদি ফোকাস করে এগোনো হয়, আশা করা যায় খুব একটা নিরাশ হবে না পরীক্ষার নম্বর যখন পাবে তখন, যদি না নম্বর দেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। একদম প্রথম যে কথা সেটা হচ্ছে ট্রান্সলেশনের রকম ফের। কি কি ধরনের ট্রান্সলেশন হয়? দেখো, আমি খুব একটা টেকনিক্যাল টার্মের মধ্যে যাওয়ার কখনোই পক্ষপাতী নই। শুধুমাত্র এই বিষয়গুলোকে একটু বোঝানোর জন্য আমি কয়েকটা ধরন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। এক নম্বর যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, মানে একেবারে আক্ষরিক অনুবাদ। যা রয়েছে অক্ষরে অক্ষরে তার অনুবাদ আমি করছি। সেই ট্রান্সলেশন, যেটাকে আমরা বলে থাকি ভাবানুবাদ। লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন, এটাও খানিকটা আক্ষরিক অনুবাদের মতো। যে ভাষা, এক ভাষা থেকে যখন আরেক ভাষায় অনুবাদ করছি, সেই ভাষার সেম্যান্টিক্স পুরোপুরি মেনে আমি ট্রান্সলেশন যখন করছি, দ্যাট ইজ লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন। কমিউনিকেটিভ ট্রান্সলেশন কি? কমিউনিকেটিভ ট্রান্সলেশন হচ্ছে মূলত যেটা, তোমরা যদি সিনেমা দেখে থাকো, সেই মানে সিনেমা যখন দেখছো তখন যদি দেখো যে সাবটাইটেল যখন তলায় দেখায়, তো এখানে কি করা হয়, সাবটাইটেল যখন দেখায় সেটা সেটা মানে কি হিসাবে সাবটাইটেল দেখানো হয়, যে ওই মুভির বিভিন্ন ক্যারেক্টার তারা নিজেদের মধ্যে কথা বলছে, সেই কথাগুলোকে সাবটাইটেলের মাধ্যমে, সে হয়তো বাংলায় কথা বলছে, তুমি বাংলা মুভি দেখছো, সেটাকে ইংরেজিতে সাবটাইটেল হিসেবে দেখানো হচ্ছে, বা হিন্দিতে কথা বলছে, সেটাকে ইংরেজিতে সাবটাইটেল হিসেবে দেখানো হচ্ছে, বা হয়তো বিদেশি কোনো ভাষায় কথা বলছে বা ইংরেজিতেই কথা বলছে, সেটা ইংরেজিতে সাবটাইটেল হিসেবে দেখানো হচ্ছে, কারণ তার যে কথা বলার ধরন, সেটা তার এক যে অ্যাকসেন্ট, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, সেজন্য ইংরেজিতে নিচে সাবটাইটেল যাচ্ছে। তো সেটা, বা আমরা যখন কমিউনিকেশন করছি একজন আরেকজনের সাথে, এগুলো হচ্ছে কমিউনিকেটিভ ট্রান্সলেশন। অর্থাৎ এই যে বাংলায় মুভিটা হচ্ছে এবং নিচে তোমাকে কমিউনিকেট করার জন্য, বা তার মানে মুভিতেও কি হচ্ছে, একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের সাথে তো কমিউনিকেট করছে। তো এইগুলোকে যখন আমার কাছে প্রকাশ করা হচ্ছে সম্পূর্ণ অন্য একটা ভাষায়, এটা হচ্ছে কমিউনিকেটিভ ট্রান্সলেশন।
এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন কি? এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। যেরকম ধরো কিছু কিছু জায়গায় আমরা কিছু বাংলা শব্দ পাই বা বাংলা কিছু এক্সপ্রেশন পাই যেগুলো সরাসরি ইংরেজি ট্রান্সলেশন হয় না। বা এমন অদ্ভুত রকমের কিছু বাংলা শব্দ পেলাম যে শব্দের একটা ভাষা ভাষা মানে আমার জানা আছে, কিন্তু এক্স্যাক্টলি তার মানেটা কি সেটাও আমরা জানি না, এবং এক্স্যাক্টলি তার ইংরেজি ট্রান্সলেশন কি করতে হবে সেটাও জানি না। যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সলেশন করতে করতে দেখা গেল যে মাঝখানে একটা ফাঁকা রেখে সে চলে গেল। ফাঁকা রাখার কারণ কি, ওখানে কি শব্দ বসবে আমি জানি না, তাই ওখানটা ফাঁকা রেখে দিয়েছি। এটা হচ্ছে যুক্তি। তো এই এই জায়গাতে আসে হচ্ছে এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন, মানে এখানেই এখানেই কাজে আসে এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন। লাস্ট ওয়ান কি, ট্রান্সক্রিয়েশন। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে এটা এটা রাখার কারণটা হচ্ছে যে আমরা আহ, চারদিকে তাকালে বিভিন্ন জায়গায় দেখতে পাবো যে একটা ব্যাপার প্রচলিত আছে যে ধরো একটা ভাষা একটা অনুচ্ছেদ আমাকে দেওয়া হয়েছে। সেই অনুচ্ছেদটাকে পড়ে প্রথমে নিজের ভাষায় মানে নিজের মতো করে সেটাকে গুছিয়ে নেওয়া, নিজের মতো করে সেটাকে এদিক ওদিক করে নেওয়া, তারপর সেটাকে ট্রান্সলেট করা যাতে করে কোনোভাবেই যে ভাষায় আমাকে দেওয়া হয়েছে, বাংলায় দেওয়া হয়েছে, তার সঙ্গে ইংরেজির খুব একটা মানে খুব একটা ডিরেক্ট কানেকশন না থাকে। হ্যাঁ, তাহলে আমরা ভালো নম্বর পাবো, এরকম একটা বিষয় মানে অনেকের মুখে আমি শুনতে পাই, ছাত্রছাত্রীদের মুখে। তো তার ফলে আলটিমেটলি তার লেখাটা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ট্রান্সক্রিয়েশন। মানে ট্রান্সলেশন মানে হচ্ছে যেটা বলা হয়েছে সেটাকে আমি সঠিকভাবে অন্য একটা ভাষায় প্রকাশ করতে পারছি কিনা। আর এই ট্রান্সক্রিয়েশন জিনিসটা হচ্ছে যে একটা ভাষায় আমাকে কিছু দেওয়া হয়েছে, আমি সেটাকে বদল করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম, বা ওই রিফ্রেজিং করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম যেখানে মূল অনুচ্ছেদের সাথে আমার ট্রান্সলেট করা অনুচ্ছেদটার সেভাবে আর কোনো মিল থাকছে না। সুতরাং একদম প্রথমে এটা বর্জনীয়। বাদবাকিগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস নিয়ে কিছু বাদ দিয়ে আমাদের একটা ব্লেন্ডিং করে আমাদের সেই অ্যাপ্রোচ ফলো করতে হবে, আমরা কোনটা নেব। আরেকবার আমি খুব ছোট করে বলে দিই বিষয়গুলো কি। লিটারাল ট্রান্সলেশন কি বললাম, একেবারে আক্ষরিক অনুবাদ। মানে যে শব্দগুলো বলা হয়েছে সেই শব্দগুলো ধরে ধরে আমি অনুবাদ করছি, এটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, যেটা প্রথমেই বর্জনীয়। দ্বিতীয়ত কি, ফ্রি ট্রান্সলেশন। ফ্রি ট্রান্সলেশন মানে কি বললাম, ভাবানুবাদ। মানে মূল যে কথা বলা হয়েছে, দেখো দুটো ভাষায়, মানে একটা ভাষা থেকে আমি যখন আরেকটা ভাষা অনুবাদ করছি, পৃথিবীর সব ভাষার প্রকাশভঙ্গি আলাদা, এবং সব ভাষার প্রকাশভঙ্গি আলাদা। মানে এই ধরনের স্টেটমেন্ট দিলে সেটা খানিকটা সত্যের অপলাপ হবে। বলা যেতে পারে যে বিভিন্ন ভাষাগোষ্ঠীর যে ভাষাগুলো, মানে একটা ভাষাগোষ্ঠী থেকে আরেকটা ভাষাগোষ্ঠীর যে ভাষা, তাদের প্রকাশভঙ্গি আলাদা, তাদের এক্সপ্রেশন আলাদা, সুতরাং সেখানে কিছু কিছু পার্থক্য হবেই। আমি যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করছি, তখন আমি দেখতে পাবো যে কিছু এক্সপ্রেশন, কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন হতে পারে, কিছু ফ্রেজ হতে পারে, কিছু বাক্যের গঠন হতে পারে, সেগুলো বাংলা থেকে ইংরেজি করার সময় এক্স্যাক্টলি ওই শব্দ ধরে ধরে ট্রান্সলেশন করা পসিবল নয়। এইখানেই কাজে আসে ভাবানুবাদ বা ফ্রি ট্রান্সলেশন। তার মানে কি, যে অর্থটা বোঝাতে চাওয়া হচ্ছে বাংলায়, আমি সেই অর্থটাই ইংরেজিতে অক্ষুণ্ণ রেখে আমি ইংরেজিতে সেটা আমার মতো করে প্রকাশ করতে পারছি। তাতে করে যদি স্ট্রাকচারাল ডিফারেন্স কিছু হয়, তাতে ক্ষতি নেই। তাতে যদি দু চারটে শব্দ একটু এদিক ওদিক হয়, ক্ষতি নেই। তাতে যদি আমাকে একটা শব্দের এক্সাক্ট ট্রান্সলেশনের বদলে তার একটা সিনোনিম দিয়ে কাজ চালাতে হয়, ক্ষতি নেই। এটাই হচ্ছে ফ্রি ট্রান্সলেশন। এবার এখানে মানে ওই ভাবানুবাদ করার ভাবে ভেসে গিয়ে যদি আমরা এমন করে ফেলি আবার যে প্রতিটা প্রতিটা বাক্য ধরে ধরে সেটাকে আমরা ওই ভাবানুবাদই করে গেলাম, যা বলতে চাইছে আমি শুধু সেটুকুকেই প্রকাশ করে গেলাম, তাতেও চলবে না। কোথাও কোথাও আবার এই লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন, অর্থাৎ প্রতিটা শব্দের অর্থ ধরে ধরে বা কিছু নির্দিষ্ট কিছু শব্দ থাকে যেগুলো কি ওয়ার্ড বা কিছু কি এক্সপ্রেশন, সেগুলোর নিজস্ব অর্থ প্রকাশ করতে হবে, সেইটাও কখনো কখনো জরুরি হয়ে পড়ে। তাহলে লিঙ্গুইস্টিক ট্রান্সলেশনও জরুরি, কমিউনিকেটিভ ট্রান্সলেশন সেভাবে প্রয়োজন নেই, কোথাও কোথাও এক্সপ্লেনেটরি ট্রান্সলেশন জরুরি। তাহলে ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর, এই ৩ টের একটা পারফেক্ট ব্লেন্ডিং আমাদের প্রয়োজন ট্রান্সলেশন করার সময়। কিভাবে প্রয়োজন? এবার সেটা আমরা দেখব। হোয়াট টু ফলো। ধরো বাংলায় একটা বাক্য দেওয়া হয়েছে, সে আমার পিছু পিছু এলো। আমি এটার লিটারাল ট্রান্সলেশন করছি, এটার লিটারাল ট্রান্সলেশন করছি আ বা লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন করছি এইভাবে যে সে যেহেতু আমার পিছু পিছু এলো, তো পিছনে মানে আফটার বোঝায়। তো হি কেম আফটার মি আফটার। এটা দেখেই বুঝতে পারছো যে এটা কোনোভাবেই গ্রহণীয় নয়। হি কেম আফটার মি আফটার। বরং সে আমার পিছু পিছু এলো মানে কি, সে আমাকে অনুসরণ করলো। এই যে পিছু পিছু এলো, এটাকে আমি ডিরেক্টলি মানে ওই লিটারাল ট্রান্সলেশন যাকে বলা হচ্ছে, মানে আক্ষরিক অনুবাদ না করে একেবারে একেবারে মানে ওই শব্দটা যা দেওয়া আছে সেটা ধরে তার অনুবাদ না করে আমি কি করলাম, যে কি বোঝাতে চাইছে, কি প্রকাশ করতে চাইছে। এবার যেহেতু প্রকাশভঙ্গি বাংলা ইংরেজির আলাদা,
বাংলায় একরকম প্রকাশভঙ্গিতে জিনিসটা লেখা হয়েছে, আমি সেটাকে আমার মতো করে ইংরেজিতে পরিবর্তন করে নিয়ে আমি ইংরেজিতে একটা শব্দ সেখানে ব্যবহার করলাম। অযথা কোনো, দেখো আমি বারবার যেটা বলি যে অযথা কোনো জটিল শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তোমার লেখা হতে হবে ঝরঝরে। কত জটিল শব্দ ব্যবহার করছো তুমি, কত জটিল শব্দ ব্ল্যাক বুক থেকে মুখস্থ করেছো বা পিনাকেল থেকে মুখস্থ করেছো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি সহজ শব্দগুলো যেগুলো তুমি জানো, যেগুলো নিত্যদিন মানে নিত্যদিনকার যে প্রয়োজনীয় শব্দগুলো সেগুলোকে কত সুন্দর করে তুমি এক্সপ্রেসিভ ওয়েতে এক জায়গায় জড়ো করতে পারছো বা একটা বুনটের মধ্যে, মানে মানে তার তার বুনটটা কত সুন্দর করে তুমি তৈরি করতে পারছো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উইদাউট এনি স্পেলিং এরর, উইদাউট এনি গ্রামাটিক্যাল এরর। তাহলে এই যে সে আমার পিছু পিছু এলো, এটাকে আমি ভাবানুবাদ করার সময় বা ফ্রি ট্রান্সলেশন করার সময় কি করছি, যে সে সে আমাকে অনুসরণ করলো। পিছু পিছু এলো মানে সে আমাকে অনুসরণ করলো, আমার পিছনে পিছনে এলো। তাহলে হি ফলোড মি। এই ফলোড শব্দটা এখানে আমি আমদানি করছি। বা ধরো বলা হলো যে আমার হাতে সময় কম। আমি ইংরেজিতে অনুবাদ করার সময় যেহেতু আমার আমার হাতে আছে, সময় কম বলা হয়েছে, আমি প্রতিটা শব্দের অনুবাদ করবো, তাই আমি বললাম আই হ্যাভ লেস টাইম অ্যাট মাই হ্যান্ড। এই যে বাক্যটা, এই বাক্যটায় তো ভুল কিছু নেই, গ্রামাটিক্যাল এরর সেভাবে কিছু নেই, সেভাবে মানে কি কিছুই নেই গ্রামাটিক্যাল এরর। তাহলে আমি এইটাকে অনুসরণ কেন করছি না? এই আই হ্যাভ লেস টাইম অ্যাট মাই হ্যান্ড এটাকে অনুসরণ কেন করছি না? মানে এটাকে আমি কেন নিচ্ছি না? তার কারণ তুমি একটু দেখো, এটা একটা লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন হচ্ছে। আমি যদি শুধু শুধু এই অ্যাট মাই হ্যান্ডটাকে বাদ দিয়ে আমি যদি শুধু এই পোর্শনটুকুকে রাখি, আমার কি কিছু কিছু হেরফের হবে? মানে এই যে বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে আমার হাতে সময় কম, এই হাতে কথাটা যে রাখতেই হবে তার তো কোনো অর্থ নেই। তাহলে লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন না করে আমি এখানে কি করলাম, যে আমি একটু বদলে দিয়ে আমার হাতে সময় কম বোঝানোর জন্য আমি করলাম আই এম শর্ট অন টাইম। আমি এক্সপ্রেশনটাকে একটু ঘুরিয়ে নিজের মতো করে প্রকাশ করলাম। এটাই হচ্ছে ফ্রি ট্রান্সলেশন। এটাকেই বারবার করে প্রেফার করা হচ্ছে। এবার একটা জিনিস দেখো, আম সেম, সে কাঁচা হাতের চালক। কাঁচা হাত মানে কি? কাঁচা মানে র, হাত, হ্যান্ড, সেখান থেকে হ্যান্ডেড আসছে। হি ইজ আ র হ্যান্ডেড ড্রাইভার। আপাতভাবে দেখলে মনে হবে এখানে কোথাও ভুল নেই। কিন্তু এটা ওই যে বলা হচ্ছে যেটা, এটা এক প্রকার লিটারাল ট্রান্সলেশন, বা লিটারাল ট্রান্সলেশন না বলে আমরা বলতে পারি এটা একটা লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন। মানে একেবারে অর্থ ধরে ধরে সেমান্টিক্স ফলো করে আমি এখানে অনুবাদ করছি। এবার আমি যদি এটাকে একটু আমার মতো করে আ মানে আমার মতো করে একটু ঘুরিয়ে নিই জিনিসটাকে, যে সে কাঁচা হাতে চালক মানে কি? কাঁচা হাত মানে কি? যার এক্সপেরিয়েন্স নেই। ইংরেজিতে যেটাকে বলা হয় গ্রিন হর্ন। তোমরা আ ওই ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়েছো। গ্রিন হর্ন যেটাকে বলা হয়, ইনএক্সপেরিয়েন্সড, যার খুব একটা এক্সপেরিয়েন্স নেই। এবার এই কাঁচা হাত মানে হচ্ছে যার খুব একটা এক্সপেরিয়েন্স নেই। তাহলে আমি এখানে এটাকে কি করলাম? আ অনভিজ্ঞ। কাঁচা হাত মানে যে হচ্ছে অনভিজ্ঞ। তার মানে ইনএক্সপেরিয়েন্সড। আমি সেটাকে একটুখানি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে বললাম, র হ্যান্ডেড ড্রাইভার না করে, একেবারে আক্ষরিক অনুবাদ না করে আমি এটাকে কি করলাম? হি ইজ অ্যান ইনএক্সপেরিয়েন্সড ড্রাইভার। এবার এই লিঙ্গুইস্টিক ট্রান্সলেশনটাকে বাদ দিয়ে আমি এখানে ফ্রি ট্রান্সলেশন করার ফলে বা ভাবানুবাদ করার ফলে কি হলো? প্রথম কথা হচ্ছে, জিনিসটা শুনতে আ খুব একটা কৃত্রিম লাগছে না, আর্টিফিশিয়াল লাগছে না, বরং ন্যাচারাল লাগছে। যেটা অন্যতম একটা ভালো গুণ ট্রান্সলেশন করার সময়। দেখো এখানে খুব জটিল শব্দ আমরা ব্যবহার করেছি একদমই না। একদম সহজ শব্দ ব্যবহার করা হয়েছে। নিত্যদিনকার যে পরিচিত শব্দগুলো, নিত্যদিনকার যে ব্যবহৃত শব্দগুলো সেই শব্দই ব্যবহার করা হয়েছে, করে এটা করা হয়েছে। কোনো জটিল শব্দ এখানে নেই। ইনএক্সপেরিয়েন্সড একদম কমন একটা ওয়ার্ড। কিন্তু আমি কি করলাম? লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন না করে ফ্রি ট্রান্সলেশন করলাম। তাতে করে কি হলো? একটা ঝরঝরে ভাব বজায় থাকলো। এবার দেখো আমি কেন, তাহলে আমরা কেন বলছি যে ফ্রি ট্রান্সলেশন, মানে শুধু ফ্রি ট্রান্সলেশনকে না করে বা শুধু ভাবানুবাদকে আমরা গ্রহণ না করে আমরা ৩ টের ব্লেন্ডিং কে নেব। কেন বলছি এটা? আরেকটা জিনিস বলি, এটাকে শুধু ফ্রি ট্রান্সলেশন বললে ভুল হবে। একটু আগে আমরা একটা জিনিস দেখেছিলাম, মনে আছে? যে যেটাকে আমরা এক্সাক্টলি ওইভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারছি না, সেটাকে আমি আমার মতো করে এক্সপ্লেইন করে নিচ্ছি। আমার মতো করে সেটাকে রিফ্রেজ করে নিচ্ছি। এটাকে বলে এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন। তাহলে এই যে এটা আমরা করেছি, কাঁচা হাতটাকে আমরা ঘুরিয়ে করে নিয়েছি হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড বা অনভিজ্ঞ। এটাকে শুধু ফ্রি ট্রান্সলেশন বললে ভুল হবে। এটাকে আমরা আ মানে এটা এটা হচ্ছে এক প্রকার ফ্রি ট্রান্সলেশন এবং এক্সপ্লেনেটরি ট্রান্সলেশনের সংমিশ্রণ। কেমন? আবার দেখো, তাহলে লিটারাল ট্রান্সলেশনের ভূমিকা কোথায়? বা লিঙ্গুইস্টিক ট্রান্সলেশনের ভূমিকা কোথায়? পরের সেন্টেন্সটা দেখো। বলা হচ্ছে আমি এই কাজটাই চাই। I want this work.
এবার একটা সমস্যা আছে এখানে। কোথাও, কোথাও কিছু, কিছু পার্টিকেল কাজ করে। আম যেমন এই যে আমি যদি এখানে বলা হতো আমি এই কাজটা চাই, তাহলে I want this work, কোনো সমস্যা কোথাও নেই। যখনই এর সাথে একটা এর সাথে একটা জুড়ে দেওয়া হচ্ছে, আ অর্থাৎ আমি এই কাজটাই চাই বলা হচ্ছে, একটা হ্রস্বই জুড়ে দেওয়া হচ্ছে। তার মানে এটার উপর আরো বেশি করে ফোকাস করা হচ্ছে। এতে স্ট্রেস দেওয়া হচ্ছে। এইখানেই লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন এর ভূমিকা আসে। যে কোথাও, কোথাও আমরা ভাবানুবাদ যতই করি বা আমরা এক্সপ্লানেটরি ট্রান্সলেশন যতই করি, কোথাও, কোথাও কি হয় যে কিছু পার্টিকুলার শব্দ থাকে বা কিছু এক্সপ্রেশন থাকে বা কিছু পার্টিকলস থাকে, যাদের ব্যবহার তুমি যদি অনুবাদ করার সময় না করো, অর্থটা খানিকটা বদলে যায়। আমি এই কাজটা চাই, এর অর্থটা বা এর এক্সপ্রেশনটা, আর আমি এই কাজটাই চাই, এর এক্সপ্রেশনটা, দুটোকে যদি তুমি তুল্যমূল্য বিচার করো, তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে। তাহলে এই যে আমি এই কাজটাই চাই, এই কাজটার উপরেই যখন ফোকাস করা হচ্ছে, এটার উপরেই যখন স্ট্রেস দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে, তার জন্য আমি কি শব্দ এখানে তুলে আনলাম? দিস ভেরি ওয়ার্ক। কোনো জিনিসকে আরো বেশি পার্টিকুলার করে বোঝানোর জন্য বা তার উপর জোর আরোপ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভেরি। তাহলে আই ওয়ান্ট দিস ওয়ার্কের বদলে আমি যোগ করলাম হচ্ছে আই ওয়ান্ট দিস ভেরি ওয়ার্ক। এইখানেই হচ্ছে, মানে এই কারণেই বারবার বলা হচ্ছে যে কোথাও লিঙ্গুইস্টিক ট্রান্সলেশনের ভূমিকা যেরকম রয়েছে, ফ্রি ট্রান্সলেশন এটার ভূমিকা তো সর্বাগ্রে, এবং তার সাথে এক্সপ্লেনেটরি ট্রান্সলেশন, এই তিনটের পারফেক্ট ব্লেন্ডিং আমার থাকা প্রয়োজন। পরের আহ, আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে তাহলে এইটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে আমরা কি ফলো করব, আমরা কোন জিনিসটাকে ফলো করব। মূলত আমরা ফ্রি ট্রান্সলেশন, অর্থাৎ ভাবানুবাদ, যা বলতে চাইছে, আমি যেহেতু মানে এটাকে মাথায় রেখেই আমি করব যে দুটো ভাষার প্রকাশভঙ্গি আলাদা, সুতরাং আমাকে একটা ভাষা থেকে আরেকটা ভাষা যখন নিয়ে যেতে হচ্ছে, আমি এক্স্যাক্টলি ধরে প্রতিটা শব্দ ধরে ধরে আমি নিয়ে যেতে পারবো না। যা বলতে চাইছে আমাকে সেটা এক্স্যাক্টলি সেম ওয়েতে, মিনিং কোনোভাবে চেঞ্জ না করে আমাকে সেটা প্রকাশ করতে হবে নিজের ভার্সনে। কোথাও, কোথাও কিছু ওই ইউনিক কিছু ব্যাপার থাকে, কিছু ইউনিক ফ্রেজেস বা এক্সপ্রেশন থাকে, সেগুলোকে এক্সপ্লেনেটরি ট্রান্সলেশনের মাধ্যমে মানে সেটার আম আ মানে ধরো কোথাও বলা হলো যে তার ব্যাপার-স্যাপার দেখে আমি তো এই যে আমি তো এই এর ইংরেজি কি? টিএইচ? না। এই আমি তো এর মানে কি? এইখানেই এক্সপ্লেনেটরি ট্রান্সলেশন কাজে আসে। যে শব্দটার এক্সাক্ট মিনিং তুমি বের করতে পারছো না অন্য ভাষায়, আমি তো মানে কি? আমি তো মানে হচ্ছে আমি অবাক হয়ে গেছি। আমি পাজলড হয়ে গেছি। আমি পারপ্লেক্সড হয়ে গেছি। আমি অ্যাট সি। এই যে শব্দগুলো, তো মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। তাহলে হতভম্ব হয়ে যাওয়া, সেটাকে আমি পাজলড, হতভম্বর ইংরেজি যে পাজলড হতে পারে, সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে আমি এখানে পাজল ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে এক্সপ্লেনেটরি ট্রান্সলেশন। মূলত ফ্রি ট্রান্সলেশন, এবং তার সাথে যেখানে আমি দেখছি যে ওই বাংলা শব্দটার বা ওই বাংলা এক্সপ্রেশনটার এক্স্যাক্টলি কোনো ইংরেজি অনুবাদ আমি করতে পারছি না, তখন তার কাছাকাছি বাংলা শব্দ খুঁজে নিয়ে বা তার কাছাকাছি বাংলা কোনো এক্সপ্রেশন খুঁজে নিয়ে বা এক্সপ্ল্যানেটারি কোনো এক্সপ্রেশন খুঁজে নিয়ে সেটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করছি। এবং কোথাও, কোথাও লিঙ্গুইস্টিক ট্রান্সলেশন কাজে লাগছে। কেন? কিছু, কিছু জায়গায় কিছু, কিছু শব্দ, কিছু, কিছু এক্সপ্রেশন বা কিছু, কিছু পার্টিকেল, যেগুলোকে আমি যদি এক্স্যাক্টলি ব্যবহার না করি, তাহলে আমার অর্থটা বদলে যাচ্ছে। তো এই ৩ টের পারফেক্ট ব্লেন্ডিং আমাকে বানাতে হবে ট্রান্সলেশন করার সময়। কিভাবে আমরা করব? আমরা এর পরবর্তীতে বিভিন্ন প্র্যাকটিস করব। সেখানে আমরা আ কিভাবে এগুলো কাজ করছে, এগুলোকে কিভাবে এপ্লাই করা হচ্ছে সেই বিষয়গুলো জানব। পরবর্তী বিষয়, ডিপ স্ট্রাকচার, বা আমরা যদিও ডিপ স্ট্রাকচারে খুব একটা যাব না। আমরা স্ট্রাকচার অফ সেন্টেন্স এর মধ্যেই মূলত সীমাবদ্ধ থাকব। আমাদের যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো, মূলত বাংলা, হিন্দি এগুলো, এখানকার যে আমাদের এই ভাষাগুলোর যে স্ট্রাকচার বা ডিপ স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে অবজেক্ট, তার সঙ্গে ভার্ব। সাবজেক্ট আমরা জানি যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট হচ্ছে যদি আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, ভার্বকেও করতে পারি বা অ্যাডজেক্টিভও করতে পারি। সরি, আমি একটু গুলিয়ে ফেলেছিলাম। ভার্বকেই করব। অ্যাডজেক্টিভ না, আমি অ্যাডভার্বের সাথে বিষয়টাকে গুলিয়ে ফেলেছিলাম। ভেরি সরি। কি বা কাকে দিয়ে ভার্বকেই প্রশ্ন করব, অন্য কাউকে নয়। কি বা কাকে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি, তাহলে আমি অবজেক্ট পাবো, এবং ভার্ব হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে ভার্ব। আমরা আ যদি যদি আবার ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে যাই, যেমন ইংরেজি, সেখানে আমরা আবার পাই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা বা খুব আ মানে আম আ কমন যে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের ছোটবেলা থেকে যে কমন একটা বাংলা বাক্য ব্যবহার করা হয়, "আমি ভাত খাই।"
আমি ধরো এখানে একটা বাক্য নিলাম যে আমি ফুটবল খেলি। আচ্ছা, আমার বাংলা হাতের লেখার জন্য যখনই লিখি তখনই আমি একটু ক্ষমা-টমা চেয়ে নিই। এখানেও চেয়ে নিচ্ছি, একটু বুঝে নিও হাতের লেখা। আমি ফুটবল খেলি। ফুটবল খেলিকে আমি ফুটবল ফেলি লিখে দিয়েছি। সরি, আমি ফুটবল খেলি। কাজটা কে করছে? কাজটা আমি করছি। আমি হলাম সাবজেক্ট, কর্তা। কাজটা কি? কাজটা হচ্ছে খেলা। এটা হচ্ছে ভার্ব। কি খেলি? ফুটবল খেলি। এটা হচ্ছে অবজেক্ট। যখন আমি বাংলায় বললাম, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে প্রকাশ প্রকাশ করছি বিষয়টাকে, তখন হচ্ছে আমি ফুটবল খেলি। সাবজেক্ট আগে আসছে, অবজেক্ট তারপর ভার্ব আসছে। এটাকেই যখন আমি কোনো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি, কোনো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে বললে ভুল হবে, মোস্ট অফ দি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, যেমন ইংরেজি। সেখানে আমি যখন কনভার্ট করছি, আমি প্রথমে সাবজেক্টকে রাখছি আই, তারপরে আমি ভার্বকে রাখছি প্লে, তারপরে রাখছি অবজেক্টকে ফুটবল। প্রথমে সাবজেক্ট এলো, তারপরে ভার্ব এলো, তারপরে অবজেক্ট এলো। এই জিনিসটা জাস্ট বদলে যাচ্ছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটু আগে যেটা বলতে গিয়ে আমি ভুলিয়েছিলাম। সবসময় মাথায় রাখবে, যত বড় বাক্যই হোক না কেন, সেটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে টুকরো টুকরো করে ভেঙে নেওয়া। যদি আমি বিরাট বড় বাক্যকে ট্রান্সলেট করতে না, আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে বিষয়গুলো শিখবো আরো ভালো করে। খুব বড় কোনো বাক্য রয়েছে, আমি ট্রান্সলেট করতে পারছি না ভালো করে। আমি ছোট ছোট করে আমার মতো করে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আমি কি করব? প্রতিটা অংশের এই স্ট্রাকচারটাকে আমি খোঁজার চেষ্টা করব। এস, ভি, ও, এ। এটাই হচ্ছে ট্রান্সলেশনের গোড়ার কথা এবং শেষ কথা। এস, ভি, ও, এ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। মূলত এই ৪ টে পোরশন থাকে। এর বাইরে আরো অনেক রকমের জিনিস থাকে। মূলত এই ৪ টে পোরশন থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সে সাবজেক্ট। যেকোনো একটা বাংলা বাক্য দেওয়া রয়েছে, প্রথমে খোঁজো কে কাজ করছে। সে হলো সাবজেক্ট। দ্বিতীয়ত হচ্ছে কাজটা হচ্ছে ভার্ব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো, সেটা অবজেক্ট। অ্যাডভার্ব কাকে কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যে মডিফাই করে, সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে কিছু জিনিস দিয়ে কোয়েশ্চেন করে অ্যাডভার্ব পাওয়া যায়, যেমন ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হাউ মাচ, হাউ অফেন। এই জিনিসগুলো দিয়ে প্রশ্ন করে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়। এবার অ্যাডভার্বের প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অ্যাডভার্ব কোথায় বসাবো। মূলত অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে, যে কারণে এসভি ও এ দেওয়া হয়েছে, এটাকে শেষে রাখা হয়েছে, মূলত সেন্টেন্সের শেষে, কখনো প্রথমে, বা কখনো কখনো মেইন ভার্বের ঠিক আগে অ্যাডভার্ব বসে। এবার এই প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব নিয়ে আমরা পরে একটা আলাদা ক্লাস করে আর কি, সেখানে এটাকে ডিসকাস করার চেষ্টা করব, প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব বিষয়টা। আমরা শুধু আপাতত এটুকু জানি যে ধরো এখানে বলা হয়েছে আমি ফুটবল খেলির বদলে বলা হয়েছে যে আমি রোজ ফুটবল খেলি। আমি রোজ ফুটবল খেলি। তাহলে এই যে রোজ, মানে এটাকে তুমি when দিয়ে প্রশ্ন করেও পাওয়া যেতে পারে, যে কখন খেলো না রোজ খেলি। আবার how often দিয়ে প্রশ্ন করে, মানে কতদিন পর পর খেলো বা কতক্ষণ পর পর খেলো না রোজ খেলি। এটা দিয়ে প্রশ্ন করে পাওয়া যেতে পারে। তাহলে এই যে আমি রোজ ফুটবল খেলি, এই রোজের জন্য আমি একটা এভরিডে যোগ করব। এভরিডেটা হচ্ছে অ্যাডভার্ব। রোজ এবং তার যে ইংরেজি ট্রান্সলেশন এভরিডে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি এভরিডেটাকে লাস্টে যোগ করে দিলাম। আই প্লে ফুটবল এভরিডে। কি দাঁড়ালো? এস, ভি, ও, এ। ওকে। তাহলে মূলত হচ্ছে এস, ভি, ও, এ। এবং এখানে যে জিনিসটা বললাম, যে অ্যাডভার্বের যে জায়গাটা, এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সের শেষে কখনো রাখি, কখনো সেন্টেন্সের প্রথমে রাখি, কখনো মেইন ভার্বের ঠিক আগে রাখি। এটা আরো বিস্তারিত আলোচনার জায়গা। কোন অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করব, সেই বিষয়টা আমরা পরে আবার আলোচনা করব। মূলত কি বললাম, যে ডিপ স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, এইটাই প্রথম এবং শেষ ফর্মুলা, এস, ভি, ও, এ। যত বড় বাক্যই হোক না কেন, যত কঠিন স্ট্রাকচারই হোক না কেন, সেটাকে আমরা মানে এই ফরম্যাটে যদি ফেলে দিই, আমরা খুব সহজে জিনিসটাকে ট্রান্সলেট করতে পারবো। রোল অফ চুজিং দ্য টেন্স ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। টেন্স চুজ করা। দেখো আমরা মূলত যে পরীক্ষাগুলোর জন্য ট্রান্সলেশন করি, মানে যেখানে আমাদের প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে ডব্লিউবিসিএস, এখন আমরা যেগুলোর জন্য মূলত করছি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এইগুলোর জন্য আমরা পড়াশোনা করছি ট্রান্সলেশন। এর বাইরে বিভিন্ন পরীক্ষার যে এসআই পরীক্ষাগুলো হয়, মানে ডব্লিউপি, কেপি, এক্সাইজ, সেগুলোতে আমরা দেখতে পাই যে কিছু ওয়ান লাইনার আসে, ওয়ান লাইনার ট্রান্সলেশন। আর ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা প্যাসেজ ধরে আসে। দুটোর মধ্যে একটা সামান্য তফাৎ রয়েছে। যখন আমরা ওয়ান লাইনার করছি,
তখন টেন্সটাকে আইডেন্টিফাই করাটা আমাদের জন্য মানে ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স। একদম এক্সাক্ট ওয়েতে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো বলা হচ্ছে আমি ৩ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম কিন্তু তুমি এলে না। বাংলার সাথে ইংরেজি টেন্সের এখানে একটা তফাৎ রয়েছে। মানে এটা আমরা ছোটবেলায় সেই, তোমাদের মনে থাকবে আমরা মাস্টার অফ টেন্স করেছি। মাস্টার অফ টেন্স বলে একটা ছোট ছোট বই পাওয়া যেত, সেটা আমরা করতাম, বা আমরা যে যখন যেভাবে টেন্স শিখেছি সেখানে আমরা মূলত টেন্স শেখার জন্য যে জিনিসটা ফলো করতাম বাংলা থেকে ইংরেজিতে করার জন্য, করছি, করেছি, করেছিলাম, করিতেছি, এরকম বেশ কিছু শব্দ দিয়ে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। কিন্তু আহ, এখানে একটা সমস্যা রয়েছে। টেন্স আইডেন্টিফাই করার জন্য ক্রিয়াপদ যেটা, অর্থাৎ এই করছিলাম বা যেটা বলা হচ্ছে, এটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটা বা সেন্টেন্সের এক্সপ্রেশনটা। ইংরেজিতে আমরা জানি যে টেন্স ১২ রকমের হয়। তার প্রশ্ন আসে ১২ রকমের কেন, ৩ রকমের হয়তো। অ্যাকচুয়ালি তাই, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স এবং একটা ফিউচার টেন্স। প্রতিটার ৪টে করে ধরন হয়। প্রেজেন্টের ৪টে ধরন: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও তাই ৪টে ধরন, ফিউচারেরও তাই ৪টে ধরন। এর মধ্যে সবথেকে জটিল যে জায়গাগুলো, সেটা হচ্ছে ৩টে পারফেক্ট টেন্স এবং ৩টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব একটা প্রয়োজন নেই, কেননা এর ব্যবহার এখন প্রায় অবসলিট হয়ে গেছে। যদিও ক্লার্কশিপের ক্লার্কশিপের সম্ভবত ফার্স্ট শিফট ফার্স্ট শিফট, সেখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে একটা প্রশ্ন এসেছিল। একটা সেন্টেন্স দিয়েছিল, দিয়ে আইডেন্টিফাই করতে বলেছিল যেটা কোন টেন্স। সেখানে ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড শিফটে। তো এই মূলত ৩টে পারফেক্ট টেন্স এবং ৩টে পারফেক্ট কন্টিনিউয়াস, বা আমি বলব ২টো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ৩ আর ২ ৫টা, এই ৫টা টেন্সের আইডেন্টিফিকেশন এবং ব্যবহার আহ, ভালো করে শেখা ভীষণভাবে জরুরি। তো এই জন্য গোড়ার কথা বলার সময় যেটা আমার উল্লেখ করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ট্রান্সলেশন ইত্যাদি শেখার আগে বেশ কিছু চ্যাপ্টার খুব ভালো করে শিখে নেওয়া প্রয়োজন অবজেক্টিভ ইংলিশের। কি কি চ্যাপ্টার? দেখো, যারা, আমি জানি যে সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো, প্রিপারেশন খুব ভালো করে সবাই করছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচারের কাছে হয়তো তোমরা পড়ছো বা সেখানে কপি চেকিং করাচ্ছো ইত্যাদি করছো, তাদের জন্য এটা এটা বলার নয়। মানে তারা অলরেডি ট্র্যাকে আছো। যাদের ক্ষেত্রে হয়তো কোনোভাবে মাঝখানে রেলের পরীক্ষা ছিল বা অন্যান্য পরীক্ষা টরীক্ষা ছিল, যারা সেভাবে প্রিপারেশন নিতে পারোনি বা হয়তো খানিকটা গাফিলতির জন্য বা অন্য কোনো কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে প্রিপারেশন নিতে পারোনি, শুরু করছো, তাদের জন্য মূলত এটা বলার যে কয়েকটা জায়গা একটু ভালো করে নিতে হবে অবজেক্টিভ ইংলিশের। তার মধ্যে ১ নম্বর হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্সেস। ২ নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, মূলত ইউসেজ অফ অ্যাডভার্বস অ্যান্ড প্রিপোজিশনস। বাদবাকিগুলো করতে হবে, এই দুটোর উপর একটু বেশি করে ফোকাস করতে হবে। ৩ নম্বর কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সের যে ৩-৪টে ধরন থাকে সেগুলো একটু ভালো করে করতে হবে। ৪ নম্বর হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই ৩টে জিনিস খুব ভালো করে করতে হবে। এবং ৫ নম্বর অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, যেটা ট্রান্সলেশন করার সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভয়েসের গুরুত্ব বা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের যে যে গুরুত্ব, সেটা সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা খুব একটা আলোচনা করব না। ওই যে বললাম, আমি প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা ক্লাস রাখার চেষ্টা করবো, যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের জন্য একটা, অ্যাডভার্বের ব্যবহারের জন্য একটা, পার্টিকেলের ব্যবহারের জন্য একটা, এরকম প্রতিটার জন্য আলাদা আলাদা করে আমি ছোট ছোট করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো এই যে কয়েকটা চ্যাপ্টারের কথা বললাম, এগুলো একটু ভালো করে নেওয়া প্রয়োজন। এবার দেখো, এই যে বললাম যে আমরা শব্দ দেখে টেন্স চেনার বদলে আমরা এক্সপ্রেশন দেখে বা কি বলতে চাইছে বা কাজটা দেখে আমরা টেন্স চেনার চেষ্টা করবো। কি বলা হচ্ছে, আমি ৩ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম কিন্তু তুমি এলে না। এবার এই করছিলাম, এটা যদি শুধু শুধু এই করছিলাম দেখি বা করিতেছিলাম দেখি, তাহলে এটা দেখে মনে হবে যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কেন? তার সঙ্গে সময় জুড়ে দেওয়া হচ্ছে, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অতীতে আমি যদি এটাকে একটা টাইম লাইন ধরি, কোথায় দেখাই, দাঁড়াও, আমি যদি এটাকে একটা টাইম লাইন ধরি, এই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট, ডান দিকে সবটা হচ্ছে ফিউচার, বাঁ দিকে সবটা হচ্ছে পাস্ট।
এই বাঁদিকে আম আ বা কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম এই সময় কোনো একটা কাজ হয়েছে। এই যে বলা হলো তুমি এলে না। এই কাজটা ধরো এই সার্টেন পয়েন্ট অফ টাইমে হয়েছে পাস্টে। তারও খানিকটা আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে ওই সময়টা পর্যন্ত চলছিল। এমনটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আমার চ্যানেলে বোধহয় ২-৩ বছর আগে, প্রবাবলি ৩ বছর আগে এরকম টেন্স গুলো কভার করে কিছু ভিডিও দেওয়া ছিল। সেখান থেকে চাইলে দেখে নিতে পারো বা অন্যান্য কোনো জায়গা থেকে, বই থেকে হোক, কোনো ভিডিও থেকে হোক দেখে নিতে পারো। আ তো এরকম যদি বোঝানো হয় সেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। তাহলে এখানে মানে তুমি এলে না, এটা একটা সার্টেন পয়েন্ট অফ টাইম। এরও ৩ ঘন্টা আগে একটা কাজ শুরু হয়ে, অপেক্ষা করার কাজটা শুরু হয়ে এই এই সময়টা পর্যন্ত এই সময়টা পর্যন্ত চলছিল। তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা ব্যবহার করছি। আই হ্যাড বিন ওয়েটিং। এইজন্য রোল অফ চুজিং দ্য টেন্স এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। তুমি পৌঁছানোর আগেই আমি বেরিয়ে পড়ব। আমার বেরিয়ে পড়া বা তোমার পৌঁছানো দুটো জিনিসেই কিন্তু দুটো জিনিসেই কিন্তু আ আমরা ফিউচার রেফারেন্স পাচ্ছি। আমার বেরিয়ে পড়া এবং তোমার পৌঁছানো দুটো জিনিসই ফিউচার রেফারেন্স পাচ্ছি। তাহলে কি আমরা এখানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব? না। তুমি পৌঁছানোর আগেই আমি বেরিয়ে পড়ব। এখানে আমরা যদি আবার এই টাইমলাইনের বিষয়টাকে খেয়াল করি, তাহলে ধরো মাঝখানে প্রেজেন্ট, ডান দিকে ফিউচার, বাঁদিকে হচ্ছে পাস্ট। বাঁদিকে সবটা পাস্ট, ডান দিকে ফিউচার। এবার ফিউচারে ধরো একটা ডেডলাইন দেওয়া হচ্ছে। যে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, এটা একটা ডেডলাইন। এই সময়ের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করা হবে। সেই ডেডলাইনটা বিভিন্নভাবে হতে পারে। আগামীকাল হতে পারে, মানে টাইম দিয়ে, এক্সাক্ট টাইম দিয়ে বলা হতে পারে, টুমরো বলা হতে পারে, 7 PM বলা হতে পারে, টুডে হতে পারে, সানডে, মানডে এরকম কিছু বলা হতে পারে। কোনো নির্দিষ্ট তারিখ বলা হতে পারে যে অমুক তারিখের মধ্যে এটা করা হবে, এরকম কিছু হতে পারে। যেকোনো কিছু হতে পারে। এবার বা সেটার ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে আমরা কি করি? কোনো ফিউচার ডেডলাইন যখন বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবং এই ফিউচার ডেডলাইনটা যদি কোনো কাজ দিয়ে বোঝানো হয় সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তাহলে এই কারণে দেখো, আমি বেরিয়ে পড়বো, এটা একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, একটা কাজ দিয়ে ডেডলাইন বোঝানো হচ্ছে যে যখন তুমি মানে যখন যখন তুমি পৌঁছাবে তার আগে আমি বেরিয়ে পড়বো বা তুমি পৌঁছানোর মধ্যেই আমি বেরিয়ে পড়বো। তাহলে তোমার পৌঁছানোটা যেটা, এটা একটা সার্টেন পয়েন্ট অফ টাইম হচ্ছে, বাট এটা ডেডলাইন যে এই সময়ের মধ্যে আমি বেরোবো। তাই এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। এবং এই যে আমার বেরোনোর কথা বলা হচ্ছে, এখানে আমরা কি করছি? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি, উইল হ্যাভ লিভড। তো এই জন্য টেন্সের আইডেন্টিফিকেশনটা ভীষণভাবে জরুরি। আবার দেখো একটু চেঞ্জেস কোথাও কোথাও হচ্ছে। সে বলল আমি যাবো না। হি সেড আই উইল নট গো। নরমালি আমরা এটাই বলবো, আমি যাবো না, সিম্পল ফিউচার টেন্স, আই উইল নট গো। কিন্তু একটা জিনিস দেখো, টেন্স করার সময় তো আমি এই কারণে বলছি টেন্স করাটা ভীষণভাবে আগে জরুরি, টেন্সটা ভালোভাবে শিখে নেওয়া পুঙ্খানুপুঙ্খভাবে। আচ্ছা, এটা ইনভার্টেড কমাটা উল্টো পড়ে গেছে। যাই হোক, আম টেন্স করার সময় হয়তো একটা জিনিস খেয়াল করেছো, সিম্পল ফিউচার টেন্স করার সময় যে কিছু, কিছু সময় আমরা সিম্পল ফিউচারের বদলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। কখন ব্যবহার করি? যখন নিয়ার ফিউচার বোঝায়। জাস্ট আমি কোনো একটা কাজ করব, এক্ষুনি করব বা করব না। এরকমটা বোঝানোর ক্ষেত্রে যদি আমি সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করার বদলে, সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করলে কোনো ভুল নেই। কিন্তু সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করার বদলে, আচ্ছা এটাকে না প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট বলে। আমি অত ইনডেফিনিটে না গিয়ে সহজ কথায় বোঝানোর জন্য আমি সিম্পল বলে ব্যবহার করছি, সিম্পল ফিউচার। তো আমি সিম্পল ফিউচার না করে যদি এই যে বলা যে সে বলল আমি যাব না। তাহলে এই আমি যাব না তার মানে হচ্ছে আমি এখনই যাব না, মানে নিয়ার ফিউচারে কোনো একটা কাজ বোঝাচ্ছে। তো এখানে যদি আমি আই উইল নট গো না মানে না করে আমি আই এম নট গোইং করি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসলি ব্যবহার, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে ইউজ করি, তাহলে সেটা হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই জায়গাগুলো চেনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা কখন চিনবো? না, যখন আমরা ভার্বস অ্যান্ড টেন্সেস এর সঠিক ব্যবহারটা ভালো করে অবজেক্টিভ ইংলিশে কভার করব, তাহলেই আমরা এটাকে করতে পারবো। দেখো এই জিনিসগুলো, এই পুরো জিনিসগুলো করার জন্য মেরে কেটে ১ সপ্তাহ সময় লাগবে খুব বেশি হলে। যদি বিভিন্ন ভিডিও থেকে একটু তাড়াতাড়ি করে দেখে নাও, ১ সপ্তাহ সময় লাগবে। কিন্তু একটু ডিটেইলে দেখতে হবে। তাহলে এই যে টেন্সের ব্যবহারগুলো এটা ভালো করে শেখা যাবে। ঠিক আছে? বা এই যে মানে ওয়ান লাইনার গুলো করা অনেকে বলে সহজ। আমার মনে হয় ওয়ান লাইনারের ক্ষেত্রে টেন্সের যে আইডেন্টিফিকেশন যদি একটু এরকম মানে এরকম প্যাঁচানো কিছু থাকে, সেখানে টেন্সের আইডেন্টিফিকেশনটা হচ্ছে একটু সমস্যাজনক। বরং যদি প্যাসেজ দেওয়া থাকে সেটা সোজা। কেন? আ সেটা বলছি। আচ্ছা, এইখানে আবার এই সেন্টেন্সটা রয়েছে, সে বলল আমি যাব না। এটা এখানে দেওয়া রয়েছে। তাহলে টেন্স চুজ করার এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষত ওয়ান লাইনার যখন আমাকে দেওয়া থাকছে সেই ওয়ান লাইনারের ক্ষেত্রে। কি দেখে আইডেন্টিফাই করব? যেমন ধরো বলা আছে যে সেই আমাদের চিরাচরিত একটা এক্সাম্পল আমরা দিই যে ডাক্তার পৌঁছানোর আগেই রোগী মারা গেল।
তাহলে ডাক্তার পৌঁছানোর আগেই রুগী মারা গেল, এগুলো আমরা যদি বাংলায় এক্স্যাক্টলি ওইভাবে টেন্সটাকে আইডেন্টিফাই করি, তাহলে আমরা দুটোই সিম্পল পাস্ট টেন্স করবো। দুটোই আগে হয়ে গেছে সিম্পল পাস্ট টেন্স। কিন্তু যদি আমরা একটু টেন্সের বিষয়টা, দেখো টেন্স নিয়ে আমি আলাদা একটা ক্লাস দেবো পরে, আহ, সেটা পুরোপুরি টেন্সের উপরই ডেডিকেটেড থাকবে। যদি আমরা টেন্সটাকে প্রপারলি আইডেন্টিফাই করি ওই টাইম লাইন ধরে, যে এটা প্রেজেন্ট টাইম, আগে দুটো কাজ হয়ে গেছে, ডাক্তার এসেছে, রোগী মারা গেছে, যেটা বেশি আগে হয়েছে সেটার জন্য পাস্ট পারফেক্ট টেন্স, যেটা অপেক্ষাকৃত পরে হয়েছে সেটার জন্য সিম্পল পাস্ট টেন্স। এইভাবে আমাদেরকে বিষয়টা দেখতে হবে। এবং এটা কখন আমরা বাংলা বাক্যটা দেখে এটা বুঝতে পারবো, যখন টেন্সের আইডিয়া প্রপার ভাবে আমাদের আহ, মানে আমাদের ক্ল্যারিটি অফ ওই যে আইডিয়াটা সেটা থাকবে যখন প্রপারলি, তখন আমরা এটাকে ভালো করে বুঝতে পারবো। তো এই জন্য টেন্সের 12টা টেন্সের 11টা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা বাদ দিয়ে বাদবাকি 11টা টেন্স ভালো করে শিখে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং প্রতিটা টেন্স দিয়ে বেশ কিছু করে সেন্টেন্স একটু দেখে নেওয়া, এবং নিজেও কিছু কিছু করে সেন্টেন্স বানাতে চেষ্টা করা, সেগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন প্রপারলি শুরু করার আগে। কেমন? এবার একটা জিনিস দেখো, আহ, যখন এরকম প্যাসেজ থাকছে, প্যাসেজ করাটা বেশ সোজা টেন্সের দিক থেকে অন্তত। কেন বলছি, এখানে আরেকটা জিনিস আমি লিখেছি, ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউইটি। কেন এটা লিখেছি? প্যাসেজটা একটু পড়ো আমার সাথে। তখন ঘড়িতে খুব বেশি হলে 8টা হবে। এই অংশটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা কোন টেন্সে হচ্ছে কাজটা? পাস্ট টেন্সে। তখন বলেছে পাস্ট টেন্সে হচ্ছে। আমি কলেজ থেকে ফিরছি, ফিরছি দেখে কি মনে হচ্ছে? প্রেজেন্ট টেন্সে। চারপাশে কেউ কোথাও নেই, কি মনে হচ্ছে দেখে? প্রেজেন্ট টেন্সে। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠলো, উঠলো মানে সদ্য সদ্য ডেকে উঠলো, দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা বিড়াল রাস্তা কেটে এপার থেকে ওপারে গেল, সদ্য সদ্য গেল, দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু কোথাও জনমানবের চিহ্ন দেখতে পাচ্ছি না। পাচ্ছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই মুহূর্তে পাচ্ছি, পাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এমন সময় পিছন থেকে কেউ একজন কাঁধে একটা টোকা দিল, সদ্য সদ্য দিল, প্রেজেন্ট পারফেক্ট। সদ্য সদ্য যে কাজ হয় প্রেজেন্ট পারফেক্ট হয়। ফিরে তাকাতেই ক্ষণক্ষণে গলায় বলে উঠলো, প্রেজেন্ট পারফেক্ট। সদ্য সদ্য বলে উঠলো, প্রেজেন্ট পারফেক্ট। উঠেছিল হলে পাস্ট, উঠলো মানে প্রেজেন্ট পারফেক্ট। দিয়েছিল মানে পাস্ট, দিল মানে প্রেজেন্ট পারফেক্ট। কেমন? কোথায় যাচ্ছ? যাচ্ছ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে একটা প্যাসেজের ট্রান্সলেশন, এটা ভীষণ কনফিউশন থাকে মানুষজনের, আমি কথা বলে যা বুঝতে পারি। প্রতিটা বাক্যের জন্য কি আমি আলাদা আলাদা করে টেন্স ব্যবহার করব? মোটেই না। আমি এখানে এই কন্টিনিউটি অফ টেন্স বজায় রাখবো। কন্টিনিউটি অফ টেন্স মানে কি কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউ কন্টিনিউটি অফ টেন্স মানে হচ্ছে যে, যে টেন্সটা দিয়ে আমি শুরু করছি, যদি কাজটা একই গতিতে এগোতে থাকে, তাহলে যেভাবে আমি শুরু করছি আমি সেইভাবেই বাদবাকি অংশটাকে এগিয়ে নিয়ে যাব। তার মানে আমি যখন প্রথম অংশটা পড়ে, আমার এই জন্য প্রথম কাজ হচ্ছে, যখন আমি এটার একটা প্যাসেজের ট্রান্সলেশন পাচ্ছি, আমার প্রথম কাজ হচ্ছে যে এটা পড়ে বোঝার চেষ্টা করা যে কাজটা কোন সময় হয়েছে। বেশিরভাগ সময়ই যেহেতু বেশিরভাগ প্যাসেজ ফিকশন বেসড হয়, ন্যারেশন বেসড হয়, সেজন্য বেশিরভাগ সময়তেই যেটা হয়, দেখো ফিকশনের ক্ষেত্রে কি হয় বা ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা কাজ আগে হয়ে গেছে, সেটাকে জাস্ট বর্ণনা করা হচ্ছে, সেটাকে গল্পের মতো করে আমার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এখানে যে কাজগুলো হয়ে গেছে সেটার কথাই বলা হচ্ছে, অর্থাৎ সিম্পল পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে যখন এরকম একটা সিচুয়েশন আমি পাচ্ছি যে যেখানে পাস্টে পুরো ইভেন্টটা হচ্ছে, সেখানে যাই থাকুক না কেন, যেখানে যাই থাকুক না কেন, আমি পুরোটাকে পাস্টেই করব, সিম্পল পাস্ট টেন্সেই করব। যদি না কোনো স্পেশাল রেফারেন্স কোথাও কিছু থাকে। যেমন এই যে তখন ঘড়িতে খুব বেশি হলে 8টা হবে, এটা যেমন আমি পাস্টে করছি। কলেজ থেকে ফিরছি, এটাও পাস্টে করছি। ওই যে প্রথমেই যেটা বললাম যে বাংলা এবং ইংরেজির প্রকাশভঙ্গি আলাদা। বাংলায় যে ফ্লেক্সিবিলিটি অফ টেন্স আমরা পাই, ইংরেজিতে সেই ফ্লেক্সিবিলিটি অফ টেন্স আমরা পাই না। যদি একটু বাংলা পড়ার অভ্যাস থাকে এবং ইংরেজি পড়ার অভ্যাস থাকে, তাহলে আইডেন্টিফাই করতে পারবে। এবং আমি পরবর্তীতে চেষ্টা করবো এই ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউটি নিয়ে একটা ছোট্ট 10-15 মিনিটের ক্লাস করে, সেখানে আমি কিছু বাংলা এক্সপ্রেশন, কিছু ইংরেজি ইংরেজি এক্সপ্রেশন দেখিয়ে দেওয়ার। যে ফ্লেক্সিবিলিটি আমরা বাংলায় পাই, সেই ফ্লেক্সিবিলিটি আমরা ইংরেজিতে পাই না। ইংরেজিতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কন্টিনিউটি অফ টেন্স বজায় রাখতে হয়। বাংলায় আমি কলেজ থেকে ফিরছিলাম না বলে, আমি আমি কলেজ থেকে ফিরছি বলতে পারি, তাতে কি হয়, আমার লেখাটা ঝরঝরে হয়। যেটা আবার আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার সময় ফেস করি, যে লেখাটা পড়ে মনে হয় যে সত্যি সত্যি ট্রান্সলেটই করা হয়েছে, খুব কৃত্রিম লাগছে পড়ে, সত্যি সত্যি ট্রান্সলেট করা হয়েছে। বাংলায় এটা করা যায় না, বাংলায় জিনিসটাকে ঝরঝরে রাখতে হয়, যার জন্য আমাদের ফ্লেক্সিবল হতে হয় টেন্সের ব্যবহারের ক্ষেত্রে। ইংরেজিতে যেটা নয়, ইংরেজিতে রিজিডিটি বজায় রাখতে হবে, ইংরেজিতে কন্টিনিউটি অফ টেন্স বজায় রাখতে হবে। সেই কারণে আমি যখন কলেজ থেকে ফিরছি বলছি, সেটাকে আমাকে পাস্ট করতে হবে। চারপাশে কেউ কোথাও নেই মানে বুঝে নিতে হবে নেই না, এটা ছিল না। চারপাশে কেউ কোথাও ছিল না, এটাকেও সিম্পল পাস্ট টেন্সে করছি। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠলো, প্রেজেন্ট পারফেক্ট নয়, এটাও পাস্টে করব। বিড়াল রাস্তা কেটে এপার থেকে ওপারে গেল, সিম্পল পাস্টে করছি। জনমানবের চিহ্ন দেখতে পাচ্ছি না, দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু না, সিম্পল পাস্টে করছি। পিছন থেকে কেউ একজন কাঁধে একটা টোকা দিল,
একই জিনিস সিম্পল পাস্টে করছি। ফিরে তাকাতেই ক্ষণক্ষণে গলায় বলে উঠল, সিম্পল পাস্টে করছি। তফাৎ কোথায়? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছটা আমাকে ইনভার্টেড কর্ম মধ্যে রয়েছে, সুতরাং এটা এক্স্যাক্টলি সেই মুহূর্তে আমাকে বলা হয়েছে। সুতরাং এটাকে আমি কন্টিনিউটি অফ টেন্সের মধ্যে ফেলতে পারি না। একমাত্র যদি উইদিন কোটেশন কিছু থাকে, সেখানে আমরা যে টেন্সে আছে এক্স্যাক্টলি সেই টেন্সেই এটাকে আমরা ট্রান্সলেট করব। কোথায় যাচ্ছ মানে আমাকে বলা হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে, মানে কোথায় যাইতেছো, এই মুহূর্তে কোথায় যাচ্ছ, কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসই করব। বাদ বাকি পুরো অংশটাকে আমরা সিম্পল পাস্টে করছি। এইটা বোঝা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, ফ্লেক্সিবিলিটি ভার্সেস কন্টিনিউটি। কেমন? বাংলার বারবার যেটা প্রথম থেকে বলছি, বাংলা এবং ইংরেজির প্রকাশভঙ্গি আলাদা। সেই কারণে টেন্সের দিকেও আমাদের এই বিষয়টা নজর রাখতে হবে। ওয়ান লাইনার যখন করছি তখন বিষয়টা আলাদা, যখন আমি প্যাসেজ করছি তখন বিষয়টা আলাদা। আমি এটা ট্রান্সলেশন মোডেই করে দেখাচ্ছি না, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এই যে ক্ষণক্ষণে, ক্ষণক্ষণে, ঝনঝনে, টুপটুপ, রিমঝিম, এই সমস্ত যে শব্দগুলো আসে, এই শব্দগুলোর ট্রান্সলেশন কিভাবে হবে? এটা নিয়ে একটা কনফিউশন সবার থাকে। পিকেতে সরকারের লিস্ট করে দেওয়া আছে এরকম কিছু শব্দের। সম্ভবত আম ধনাত্মক অব্যয় বা এরকম কিছু বলে। তো এটা একটা লিস্ট করে দেওয়া আছে পিকেতে সরকারের, সেটা অনেকে মুখস্থ করে বা অনেকে অন্যভাবে করে। আমি এই জিনিসগুলো মুখস্থ না করে এর এক্সপ্ল্যানেটরি ট্রান্সলেশন করার পক্ষে। কিভাবে করতে হবে এটা পরে কখনো আলাদাভাবে ডিসকাস করা যাবে। এগুলো খুব ছোট বিষয়। এরকম অনেকগুলো বিষয় ডিসকাস করা রয়েছে। একটা ক্লাসে এগুলো কখনোই সম্ভব নয়। ছোট করে ডিসকাস করা যাবে পরবর্তীতে। আমি বলব মুখস্থর দিকে যাবে না। আমার সাজেশন। এবার তুমি কি করবে তোমার ব্যাপার। কোয়ালিটিস অফ আ গুড ট্রান্সলেশন। প্রথম ৩ টে জিনিস আমি সবসময় বলি, প্রথম এই সাহিত্য গুণটুনগুলোকে বাদ দাও। প্রথম ৩ টে জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা একদম লেম্যান, অধিকাংশ জনই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। সুতরাং আম আমাদের এত জটিলতার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস মাথায় রাখবে যে এই যে সাধারণ যে পরীক্ষাগুলো, মিসলেনিয়াস ক্লার্কশিপ হোক বা WBCS হোক, টু সাম এক্সটেন্ট, ৩ টে জিনিস যদি বজায় রাখতে পারো, তাহলে তুমি একটা বেটার দ্যান এভারেজ, বা আমি বলতে পারি মাচ বেটার দ্যান এভারেজ মার্কস পেতে পারো। কি, কি ৩ টে জিনিস? গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। ভালো করে এটা ফোকাস করো, গ্রামাটিক্যাল মিস্টেক যেন কোথাও না হয়। অ্যাকুরেসি অফ স্পেলিং, স্পেলিং মিস্টেক যেন না হয়। এই দুটোকে প্রপারলি ফোকাস করবে। ৩ নম্বর হচ্ছে অ্যাকুরেসি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অফ মিনিং অ্যান্ড চয়েস অফ ওয়ার্ডস। গুরুত্বপূর্ণ। মিনিং চেঞ্জ হলে তো ট্রান্সলেশনের কিছু থাকলো না। তাহলে দুটো জিনিস, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, অ্যাকুরেসি অফ স্পেলিং, এই দুটো জিনিস তো সর্বাগ্রে। এবং তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে অ্যাকুরেসি অফ মিনিং এবং চয়েস অফ ওয়ার্ডস, কোথায় কোন শব্দ চুজ করছো। এই ৩ টে জিনিসের উপর ভীষণভাবে ফোকাস করতে হবে। সাহিত্য গুণটুন সেকেন্ডারি। এই ৩ টে জিনিসকে যদি ফোকাস করা যায়, আবার বলছি, মাচ বেটার দ্যান এভারেজ মার্কস পাওয়া যেতে পারে। তার সঙ্গে যেটা রাখতে হবে, এই প্রপার ব্লেন্ডিং অফ মেথডস, এটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও ডিসকাস করেছি। এবং ন্যাচারালনেস অ্যান্ড ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সিটা গুরুত্বপূর্ণ। দেখো, এখানে কখনোই আমরা নিজেদের থেকে এক্সপেক্ট করতে পারি না, মানে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন কখনো রাখবেন, এটা আমি বারবার বলি। যে আমি কাল পর্যন্ত ট্রান্সলেশন খুব একটা কিছু প্র্যাকটিস করিনি, আজকে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে বসে হঠাৎ করে আমি দুর্দান্ত ট্রান্সলেশন করতে শুরু করলাম, দারুণ ফ্লুয়েন্সি, মানে পড়ে মনে হবে একদম হয় শশী থারুর ইংরাজি লিখছে, বা হয়তো তার তার পূর্ববর্তী সময় শেক্সপিয়ার ইংরেজি লিখছে। হ্যাঁ, সেরকম একটা জিনিস পড়ে মনে হতে পারে। দরকার নেই। আমাদের ফ্লুয়েন্সিটা, মানে পড়তে যেন পরীক্ষক কোথাও হোঁচট না খান। হোঁচট কোথায় খেতে পারেন? এই ৩ টে জায়গায় হোঁচট খেতে পারেন। গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে হোঁচট খেতে পারেন, মূলত দুটো জায়গায়, গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে এবং অ্যাকুরেসি অফ স্পেলিং। এই দুটো জায়গায় যেন হোঁচট না খান, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। এবং অযথা জটিল বাক্য না করা। আমি সবসময় একটা মেথড ফলো করতে পারি, বলি KISS, কিস। তবে এই কিস মানে ওই কিস নয়। এই কিস মানে হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। সহজ এবং সরল রাখার চেষ্টা করো। বিকজ মানে এটাও আ আ বলি যে দেখো, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অর্নামেন্ট। অযথা কোনো অর্নামেন্ট আনার প্রয়োজন নেই আলাদা করে। জিনিসটাকে সিম্পল রাখো, জিনিসটাকে শর্ট রাখো। সহজে, গুছিয়ে, অল্প কথার মধ্যে জিনিসটাকে যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, তোমার ক্রেডিট তত বেশি। তো এই জিনিসগুলোকে একটু ফোকাস করতে হবে ট্রান্সলেশন করার সময়। নেক্সট হচ্ছে তোমাদের ডিউটি, তোমাদের কাজ কি? একটা ভালো ট্রান্সলেশন করার জন্য বা ভালো করে ইংরেজি লেখার জন্য তোমাদের কাজ কি? রিড অ্যাট লিস্ট 2 to 3 পেজেস অফ আ ফিকশন এভরি ডে। যেকোনো একটা ফিকশন। ফিকশন মানে কি? গল্পের বই। ইংরেজি গল্পের বই। ২ থেকে ৩ পাতা রোজ। এটা একদম
সেই তোমাদের ওই সিনটা হয়তো মনে পড়তে পারে যে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর বা সেই অপু ট্রিলজির একটা সিন, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় সিগারেটের প্যাকেট খুলছেন এবং সেখানে দেখছেন লেখা আছে কথা দিয়েছো দুটোর বেশি না, দিনে দুটোর বেশি না। তো সেরকম তোমরাও মানে নিজেরা নিজেদের কথা দেবে যে দিনে ২-৩ পাতা পড়তেই হবে, এটা মাস্ট। ফিকশন পড়তেই হবে। এর কোনো বিকল্প নেই। যেকোনো গল্পের বই যেটা বুঝতে পারবে। কেউ যদি কেউ যদি মানে গল্পের বই পড়ার সময় অরুন্ধতী রায় পড়ে বুঝতে পারো, সে অরুন্ধতী রায় পড়বে। কেউ যদি পড়ার সময় রাস্কিন বন্ড পড়ে বুঝতে পারো, সে তাই পড়বে। কেউ যদি সুধামূর্তি পড়ে বুঝতে পারো, সে তাই পড়বে। ইন্ডিয়ান অথরদের পড়ো, সেটাই বেটার। ফিকশন পড়তে হবে। কেন ফিকশন বলি, নন ফিকশন কেন নয়? নন ফিকশন অবশ্যই পড়তে পারো যার ইন্টারেস্ট আছে। ফিকশন কেন বলি? যেকোনো ভাষা শেখার সময় খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে তার ডায়ালগ শেখা, তার কথ্য ভাষাটা শেখা। ফিকশনে কথোপকথন থাকে। এই কথোপকথন শেখাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেজন্য বলি ফিকশন পড়ো। দিনে অন্তত রাত্রিবেলা ৫ মিনিট, ১০ মিনিট বা ১৫ মিনিট বসে একটু ডায়েরি রাইটিং করার চেষ্টা করো। সারাদিন তুমি কি করেছো সেটাকে জাস্ট লিখে রাখার চেষ্টা করো। তুমি নতুন কিছু শিখেছো, তোমার নতুন কি এক্সপেরিয়েন্স হলো, কোনটা ভালো করলে, কোনটা খারাপ করলে, তুমি যে জিনিসগুলো টার্গেট করেছিলে সেগুলো অ্যাচিভ করতে পারলে কিনা, এই জিনিসগুলোকে একটু ডায়েরি রাইটিংয়ে লিখে রাখার চেষ্টা করো। প্র্যাকটিস তো করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ট্রান্সলেশনের জন্য বারবার যেটা বলার, পিকে দে সরকার, মানে বাইবেল, কোরআন, গীতা সবকিছু পিকে দে সরকার। পিকে দে সরকারের ট্রান্সলেশন প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একদম কমপ্লিট করবে। এটা করে যেতে হবে। অন্তত মিসলিনিয়াস ক্লার্কশিপ করার পরীক্ষা দিতে যাওয়ার আগে পিকে দে সরকারের ট্রান্সলেশনগুলো শেষ করে যেতে হবে। এটা মাস্ট। এই কাজগুলো আপাতত করতে থাকো এবং আমরা যে ট্রান্সলেশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, পুঙ্খানুপুঙ্খ খুব ছোট ছোট জায়গাগুলো নিয়ে এর পরবর্তীতে আরো মানে ছোট ছোট কিছু ভিডিও আসবে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি ধরনের ভিডিও আসবে? ট্রান্সলেশন অফ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সেস কিভাবে আমরা করব, রিলেটিভ প্রোনাউন কিভাবে ইউজ করব, হ্যান্ডলিং লঙ্গার সেন্টেন্সেস ইন ট্রান্সলেশন, বড় বড় সেন্টেন্সগুলো কিভাবে করব, হ্যান্ডলিং ইডিয়ামস অ্যান্ড টিপিক্যাল এক্সপ্রেশনস ইন ট্রান্সলেশন, টিপিক্যাল এক্সপ্রেশন যেগুলো বাংলায় বা মানে মূলত বাংলায়, আমরা যদি বাংলা থেকে করছি সেটা, এবং ইডিয়ামস আমরা কিভাবে করব, সেগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করবো, এবং মেনি মোর আরো আরো বেশ কিছু জিনিস আসবে, যেহেতু শুরু করা হয়েছে আবার নতুন করে, সুতরাং বেশ কিছু জিনিস আসবে। তো এইখানে যেটা দেওয়ার ছিল, এই স্টে টিউনড, এটা এইখানে লেখার কথা ছিল, সেটা ওই স্লাইডে লেখা হয়ে গেছে। যেটা বলা সেটা হচ্ছে স্টে টিউনড, থেকো সঙ্গে। আহ, অনেকদিন পরে আবার, মানে কয়েক মাস পরে আবার নতুন করে কিছু ভিডিও আসছে, সুতরাং খুব স্বাভাবিক যে বহু মানুষের কাছে এটা পৌঁছাবে না, খুব সামান্য কিছু মানুষজনের কাছে পৌঁছবে। যে কজনের কাছে পৌঁছবে তাদের জন্য যদি কিছু ভ্যালু এডিশন হয়, সেটাই অনেক। তো চলো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো যেরকম করছো। আর আগামী কয়েকদিনের মধ্যে পরপর বেশ কিছু ভিডিও আসবে আশা করা যায়। থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো সবাই।